নমস্কার। আমি আবারও কিছু বলতে চাই। যেটা আমাদের বেকার ঠিক নয়, বেকার ও যুবক ও যুবকের থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বয়সী পুরুষ ও মহিলা, বিশেষত পুরুষদের প্রধান যে কাজ বা সামাজিক কাজ বিয়ে, সেই নিয়ে দু চার কথা বলতে চাই। আমার বক্তব্য, যেটা আমার মনে হয়, বিয়ে কেন করা হয়? বিয়ে হলো একটি সামাজিক কাজ। আমরা যখন বয়স্ক হয়ে পড়ি, আমাদের যখন বয়স হয়ে যায়, তখন বাবা মা আমাদের পাশে আমাদের সাপোর্ট হিসেবে থাকতে পারেন না, কারণ তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তখন আমাদের কোনো একজন বন্ধুর মতো বা বন্ধু প্রয়োজন হয়, যেটা সকলের কাছে থাকে না। কিছু মানুষের কাছে বন্ধু বা কিছু লোকের কাছে বন্ধু বা কিছু ব্যক্তি, পুরুষ বা মহিলা, এক কথায় ব্যক্তি, কিছু ব্যক্তির কাছে বা ব্যক্তি বা মানুষ যাই বলি, কিছু মানুষের কাছে বন্ধু থাকে, কারণ তারা সামাজিক কাজে জড়িত থাকে। তারা বিয়ে না করেও সুখী থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে সবাই সুখী থাকতে পারে না। আমার মত, এটা আমি মনে করি। সবার কথা আমি বলছি না, এক একজনের এক এক রকম ধারণা, এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স। আমার যেটা চিন্তা, আমার যেটা ধারণা, সেটাই আমি বলছি। এটা আমার সুবিধার জন্য বা আমার জানার জন্য, আমি পরবর্তীকালে যাতে নিজের কমিউনিকেশন স্কিলকে আরও ডেভেলপ করতে পারি, তার উদ্দেশ্যে আমার এই ভিডিও। কোনো সামাজিক বিশৃঙ্খলা ছড়ানোর জন্য উদ্দেশ্যে এই ভিডিও বার্তাটি আমি করছি না। আমি সম্পূর্ণ নিজের আত্মোন্নতির স্বার্থে রেকর্ড করছি। তো বিয়ে এই জন্যই করা হয় যে বয়স হয়ে গেলে বাবা মায়ের তখন আমাদের গার্জেন হিসেবে বা আমাদের অভিভাবক তো তখন থাকে না, আমাদের ভাবক যে আমাদেরকে নিয়ে ভাববে, সেই রকম অন্তত একজনকে থাকা দরকার। সেই জন্য বিয়ে করা হয়, এটা আমি মনে করি। এছাড়া অন্যান্য কি সুবিধা আছে, অসুবিধার কথা করে বলছি। আরও সুবিধা হলো, বিয়ে হলে আমাদের পরিবারে নতুন অতিথি আসে, যেমন আমাদের সন্ততি, পুত্র কন্যা, তারা আমাদের পরবর্তী জীবনের চলার পথে ছোটোখাটো কাজ করে আমাদের সাহায্য করে থাকে। ছোটোখাটো কাজ পরবর্তী জীবনে, অর্থাৎ কি, মানে 10 বছর পর থেকেই সম্ভবত, জন্মের, অর্থাৎ বিয়ের আমি 11 বছর পরের থেকেই ধরছি, তারা আমাদের ছোটোখাটো বিভিন্ন রকম কাজ করে আমাদের
সাহায্য করে থাকে। আমরা যদি পাশাপাশি বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মধ্যে দেখি, তারা খুব অল্প বয়সে বিয়ে করে থাকে এবং যারা সাধারণত আর্থিকভাবে পিছিয়ে আছে। এবং পাশাপাশি রাজ্যে আমরা যদি দেখি, বিহারে, এটা একমাত্র আমার বক্তব্য, আমার মত, আমি কিন্তু কারোর কাছ থেকে কাউকে আমি অ্যানাউন্স করছি না, সম্পূর্ণ আমার নিজস্ব প্রতিবেদন, নিজস্ব জ্ঞানের ভিত্তিতে, নিজস্ব ধারণার ভিত্তিতে আমি আমার বক্তব্য রাখছি। আমি আশেপাশে বিহারের কথা বলছি, সেখানে মানুষ আর্থিকভাবে দুর্বল আছে, আর্থিকভাবে তারা দুর্বল আমাদের তুলনায়, বাংলার তুলনায়। তাদের শুধু বিহারের কথা বললে ভুল হবে, বিহারের সাথে সমস্ত পৃথিবীতে যত পিছিয়ে পড়া এলাকা আছে, আফ্রিকা অথবা আমি নিজের চোখে যেটা দেখেছি, রাজস্থানের কিছু পিছিয়ে পড়া এলাকা, রাজস্থানে আমি কিছুদিন কাজ করেছি, সেই সূত্রে আমার যেটুকু অভিজ্ঞতা। এছাড়া আছে আমি বিভিন্ন রকম আর্টিকেল থেকে, খবরের নিউজ আর্টিকেল থেকে, ও ইন্টারনেট থেকে, যেটুকু আমি ট্রাভেল ভিডিওস দেখে যেটুকু আমি জেনেছি, বুঝেছি, শিখেছি, এটুকু আমার ধারণা যে বিভিন্ন এলাকাতে তারা যারা আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে পিছিয়ে, তারা বেশি করে সন্তান পালন করে। অর্থাৎ কি, তাদের একজন দম্পতির, একজন বর-বউয়ের, বর-কনের বা একজন স্বামী স্ত্রীর 10 জন, 12 জন, 15 জন করে পুত্র কন্যা থাকে। তো এক্ষেত্রে তাদের সুবিধা এটাই যে দুজন পুত্র যদি মারা যায়, রোগ ধরে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ে, পিছিয়ে কোনো রোগগ্রস্ত হয়ে পড়ে, তো তাতেও আরও কিছু সন্তান থাকবে, তারা সুস্থ সবলভাবে পরবর্তী জীবনকালে তাদের পরিবারের উন্নতিতে অবদান রাখবে। এবং যেগুলো উন্নত বা উন্নয়নশীল, মানে উন্নত হচ্ছে, তাদের সেই সব এলাকার কথা যদি বলি, তারা সন্তান কম পালন করে, অর্থাৎ তাদের সন্তান 1 থেকে হয়তো 2, 3, 4-এর মধ্যে, 5-এর মধ্যে থাকে। তারা আর্থিকভাবে সাধারণত শক্তিশালী হয়, এবং তারাও কিন্তু যথেষ্ট উপকৃত হয় সন্ততি, পুত্র কন্যাদের মাধ্যমে। এবার সুবিধা তো বললাম, এবার অসুবিধা কয়েকটি বলি। যে অসুবিধা হলো কি, তাদের দায়িত্বের বোঝা, যেটা আমি মনে করি তাদের দায়িত্বের বোঝা বাবা মাকে বয়ে বেড়াতে হয় সারা জীবনের জন্য। তাদের খাবারের দায়িত্ব, তাদের পড়ানোর দায়িত্ব, তাদের বিপদ হলো কি, তারা কোনো প্রতারণার জালে ফেঁসে পড়লো, এইভাবে নানা রকম চিন্তাগ্রস্ত হয়ে টেনশনের মধ্যে দিন কাটতে পারে, এমনটাই আমার মনে হয়। এরপরে নির্ভর করছে তার বাবা মা বা স্বামী স্ত্রী
বা দম্পতি, তাদের মানসিকতা কেমন, তারা মনের দিক থেকে কতটা দৃঢ়, কতটা মন শক্ত, তার উপর নির্ভর করে তাদের দুশ্চিন্তা হবে কি না হবে। তারপরে সম্পূর্ণ আমার নিজস্ব মত। তো বিয়ে এই কারণে, বিয়ে আমাদের একটা সমাজে প্রধান সমস্যা হলো যে বিয়ে করতে আমাদের শেখানো হয় না। আমাদের সমাজে কোনো লাইফের কোনো রুটিন আমাদের সমাজে নেই। আমাদের সমাজটা অটোমেটিক্যালি চলছে। এখানে সবই যেন লটারির মতো, যেটা আমার মনে হয়, সবই লটারির মতো ভাগ্যের উপরে নির্ভর করে চলছে। যেটা উন্নত দেশে, অবশ্যই উন্নত দেশেও চলছে, তবে আমাদের দেশে যেন অনেকটাই বেশি এটা। উন্নত দেশে তারা, যেটুকু আমি জানতে পেরেছি, তারা অনেকটাই সেটেলড লাইফে। সেটেলড মানে কি, অনেকটাই তারা নিশ্চিন্ত, মানে কি কোনো দুর্দশাগ্রস্ত, এটা আমাদের মানে আর্থিক ভাবে দুর্বল হবার সম্ভাবনা কম থাকে, কারণ তারা আর্থিকভাবে শক্তিশালী। উন্নত দেশ, তারা সব দিক থেকে শক্তিশালী, শুধু আর্থিক দিক থেকেই নয়, সম্পদ, অর্থ সম্পদ, জ্ঞান, সমস্ত দিক থেকেই তারা যথেষ্ট প্রভাবশালী, যথেষ্ট ধনবান। শুধু অর্থের দিকেই নেই, সম্পদের দিকেও ধনী তারা, জ্ঞানেও ধনী। আর সেই কারণে তারা এগিয়ে থাকে। আর আমাদের অনুন্নত বা উন্নয়নশীল দেশে বিবাহের হার কম থাকে। উন্নয়নশীল দেশে বিবাহ, তো তাদের সার্ভে হয়তো ভুল বললেও তাদের প্রতিকূলতা তো অবশ্যই আছে, কিন্তু ওভারঅল তারা সেটেলড, তারা লাইফে দুশ্চিন্তা অনেকটাই আমাদের তুলনায় কম করে। আমি গ্রামাঞ্চলেও দেখেছি মানুষ অনেকটাই দুর্দশার মধ্যে থাকে, শহরাঞ্চলে অনেকটাই কম, দুর্দশা অনেক কম, সেখানেও দুর্দশা আছে। আচ্ছা, এবারে আসা যাক অন্য একটা টপিকে। ব্যবসার ক্ষেত্রে আমাদের অনেক সময়তেই আমরা যারা এমন কিছু পণ্যের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, যাতে আমাদের দাম নিয়ে আমরা টেনশন করি। তো দামের ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি করি ওই জন্যই বলছি। তো দামের ক্ষেত্রে যে কত দাম করব, কত দাম নেব কাস্টমারের কাছ থেকে, 2 টাকা 1 টাকা প্রফিট হলে কি কম হচ্ছে, 1 টাকা প্রফিট লস হলে কি হবে, লাভ করতে না পারলে কি হবে, নানা রকম দুশ্চিন্তা, আমরা অনেক সময় লসের প্রোডাক্ট বিক্রি করে ফেলি এবং পরে টেনশন করি। তখন বন্ধ করে দিই কাজ দুশ্চিন্তার জন্য। এবং সব কিছু তো সত্যি বলা যায় না,
কারণ ব্যবসা হলে একটা ব্যবসার কিছু গোপনীয়তা থাকে, কিছু গোপনীয়তা থাকে না। কিছু জিনিস ওপেনলি বলা হয়, যেটা আমি ওপেনলি বলছি যে গোপন থাকে, কিন্তু সবাই কথা বলবে না। তখন হয়তো সবাই বলতে হবে যে কোনো কিছুই গোপন নয়, কিন্তু অ্যাকচুয়ালি তারা গোপন করবে। কিন্তু সত্যিকারে যারা ব্যবসা, তারা অবশ্যই সবসময় কিছু জিনিস গোপন করে, করবে। এটা হচ্ছে ব্যবসার নিয়ম। আমি বলে দিলাম, কারণ কি আমি এটা বুঝি কিছুটা, এবং কি সব ক্ষেত্রে এবং ব্যতিক্রম আছে। যেমন যে ভুট্টা ভাজছে, ভুট্টা যে বিক্রি করে, সে ভুট্টা কত টাকায় কিনছে, কত টাকায় পোড়াচ্ছে, কত টাকায় বিক্রি করছে, আমরা সবই বুঝতে পারছি। এক্ষেত্রে গোপন করার কিছুই নেই। অথবা যে আলু বিক্রি করছে, এই সবগুলো সাধারণ ব্যবসা, এইখানে গোপন করার কিছুই নেই। তো এই ক্ষেত্রগুলোকে আমি এইগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ছে। অথবা আমি যেটা বলতে চাইছি সেগুলোর মধ্যে, যেমন মোবাইলের ব্যবসা যদি বলি, সেখানে অনেক গোপনীয়তার ব্যাপার আছে, যেটা কাস্টমার জানে না। কি জানে না? মোবাইলে অনেক সময় কোম্পানি স্কিমস দেয়, স্কিমসে নতুন প্রোডাক্ট আসে, নতুন অফারে, যেগুলো দোকানদার যেগুলো অফারগুলো পায়, কাস্টমার জানতে পারে না, সেখানে কেউ জানতে পারে না। সেখানে একমাত্র ডিস্ট্রিবিউটার ও সেলার দুজনই জানতে পারে। সেখানে থার্ড পার্সন কোনো কেউ জানতে পারে না প্রোডাক্টের মাঝখানে সেলার কত টাকা কমিশন পেল। অথবা মোবাইল ছাড়াও যদি কাপড়ের বলি, কাপড়ের ব্যবসাতেও ঠিক সেরকমই হয়। সব ক্ষেত্রে নয়, কাপড়ে কিছু ক্ষেত্রে ব্র্যান্ডেড কাপড় হোক বা নন ব্র্যান্ডেড, বা ব্র্যান্ড লাগিয়ে হোক বা ডুপ্লিকেট ব্র্যান্ড বানিয়ে হোক, যেভাবেই হোক, মার্কেটে যেভাবে ব্যবসা চলুক, তো সেইভাবে যারা ব্যবসা করছে, যারা কনফিউজ যদি কেউ থাকে, তো সেই অবস্থার, আমি যদি কনফিউজ হয়ে যাই, সেই অবস্থায় আমার কি করা উচিত? আমি তখন এটাই ভাববো যে প্রোডাক্টের প্রোডাকশন কস্ট কত, প্রোডাক্ট বানাতে আমার কত টাকা খরচা হয়েছে, এবং কত টাকায় বিক্রি করব, এখানে প্রশ্নচিহ্ন। আর প্রোডাক্টের সোশ্যাল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু, প্রোডাক্টের অ্যাকচুয়াল ভ্যালু বলতে কি বোঝায়? মানে প্রোডাক্ট, সেই পণ্যটি কত টাকার প্রবলেম সলভ করছে, বা সেই প্রোডাক্ট কত টাকার ভ্যালু ক্রিয়েট করছে, সেটা। যেমন একটা উদাহরণ আমি দিলে বুঝতে পারবো, যে কয়েকদিন আগেই বা এখনও বাজারে একটা আইটেম বিক্রি হচ্ছে, যে মোটর চালিত ঘন্টার ঢাক। ওর মধ্যে কোনো কিছু রকেট সায়েন্স কিছু নেই, কোনো জটিল কোনো ওর মধ্যে কোনো মেকানিজম কিছুই নেই। সিম্পল একটা মোটর আছে, সিঙ্ক্রোনাস মোটর, বা যাই হোক, যে মোটরই হোক, আমরা জানি সিঙ্ক্রোনাস মোটর, যারা জানে তারা বুঝতে পারবে। তো কিছু মোটর আছে স্লো চলে, কিছু মোটর আছে ফাস্ট চলে, কিছু মোটর গিয়ারের সাহায্যে স্লো করা যায়। তো সেই মোটরের সাহায্যে ঢাকের মধ্যে কাঠি লাগানো আছে, ঢাক বাজছে, আর ঘন্টা আছে, ঘন্টা বাজছে। তো সেটা বানাতে খরচ কত হবে? গিয়ার লেদ মেশিনে দিলেই আমি নিজে লেদ মেশিনের কাজ শিখেছি, আমি জানি লেদ মেশিন কীভাবে চলে, কত খরচ হতে পারে। তাই আমার মোটামুটি একদম ক্লিয়ার ধারণা আছে, ক্লিয়ার কনসেপ্ট আমার আছে।
যে একটা মোটরের গিয়ারগুলো বানাতে কত খরচ হবে, মোটরের খরচ কত, ঢাকের খরচ কত, আর ওভারঅল স্ট্রাকচার বোর্ড মানে যেখানে ঢাক বসছে, মোটর বসছে, কাঠি বসছে, এইসব করে আমি ওভারঅল মিস্ত্রি লাগানোর খরচ, মিস্ত্রির খরচ সব কিছু দিয়ে ধরলাম তার খরচ 1,000 টাকা। 1,000 আমি 2,000 ডবল করে দিলাম, 2,000। কিন্তু সেটা বিক্রি হচ্ছে কততে মার্কেটে, তার দাম 10,000, 15,000, 20,000। তো দোকানদাররা কি যুক্তি দেয় যে আপনি যদি একটা ঢাকি আর ঘন্টা ঢাকি রাখতেন মাসে, তার জন্য প্রতি মাসে 5,000 টাকা করে তার যদি ভাড়া, 10,000 টাকা ভাড়া হয়, তাহলে আপনার 2 মাসে আপনার টাকা উঠে যাচ্ছে 20,000 টাকা একটা ঘন্টা যদি ভাড়া দাম হয়। তো এইটাই হচ্ছে সোশ্যাল ভ্যালু। আর প্রোডাকশন কস্ট হচ্ছে ওই 2,000। এরপরে আমি কত টাকায় বিক্রি করবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। আমি চাইলে সেটা 10,000-এ বিক্রি করতে পারি, এবং মার্কেটে যদি একটা ঢাকির বেতন প্রতি মাসে আমি 5,000-এর জায়গায় যদি আমি 4,000, 2,000-ও ধরি, এবং বছরে তাহলে বেতন তার হচ্ছে 24,000 টাকা, এবং আমি যদি 24,000 টাকাতেও বিক্রি করি, তাতেও আমি সোশ্যাল ভ্যালু অনেকটাই ক্রিয়েট করতে পারবো অল্প আমার দাম দিয়ে। তো সেইটা হলো সোশ্যাল ভ্যালু। আর হচ্ছে প্রোডাকশন কস্ট আর প্রোডাকশন প্রাইস, অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। তো অ্যাকচুয়াল মার্কেট প্রাইস আমি ঠিক করব এই দুটোর মাঝে। সোশ্যাল ভ্যালু হচ্ছে যদি আমার প্রোডাকশন মার্কেট প্রাইস বেশি হয়ে যায়, আমি সেই প্রোডাক্ট সেল করতে পারবো না সহজে কি সেই প্রোডাক্ট আমার কাছ থেকে কে নেবে তখন? তো আমাকে সেই হিসাব করে মার্কেটের প্রাইস ঠিক করতে হবে, বা বড় বড় কোম্পানি, যে ছোট বড় কোম্পানি যে দাম ঠিক করে, এই কথা মাথায় রেখে অবশ্যই আমার ধারণা তারা এই কথাটা চিন্তা অবশ্যই করবে। এবং বিভিন্ন যে মার্কেটের প্রাইস দাম চেক করলে আমি কিন্তু এটাই আমার বোধগম্য হয়, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে এটাই আসে। এরপরে আসবো আর একটা কথা, যে মানুষের একটা সময় পরে একটা আজকের ঘটনা রিসেন্ট ঘটেছে, মার্ডার, সেক্স র্যাকেট এর মাধ্যমে কসবাই মার্ডার হলো, সে নিয়ে আমি কিছু বলতে চাই, আমার নিজের বক্তব্য। তো তারা এখান থেকে আমাদের কিছু শেখার আছে। তো আমরা কি শিখতে পারি, যে মতিভ্রম যে কোনো বয়সেই হতে পারে, কেবল ছোটদেরই যে ব্রেন ওয়াশ করা যায় এমনটা নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের, পুরুষ মানুষ অথবা স্ত্রী, যারই হোক, সবার মতিভ্রম হতে পারে। তো যার শিকার হলো আজকের দুবরাজপুরের ওই ব্যক্তি, সেখানে যদিও বিষয়টি তদন্তের মধ্যে, আমি কিছু বলতে চাই না এখন, এগুলি সব
খবরের মিডিয়ার মাধ্যমে যেগুলো আমি শুনতে পাচ্ছি, সেই নিয়ে আমার যেটা ধারণা আমার মনে হয় সেটা আমি আমার নিজের স্বার্থে আমি নিজের কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমি বলছি বললাম বা বলতে চাই বা বলছি। তো অনলাইনে অ্যাপের মাধ্যমে কি তারা ডেটিং করে কলকাতায় এবং হোটেলে সে রাত কাটানোর প্ল্যান করে কোন জায়গায়, কলকাতার কসবায়। তারপরে আমরা কি জানতে পারি খবর থেকে, পরের দিন রাত্রে হোটেল মালিক জানতে পারে যে তরুণী পালিয়ে যায় দুইজন যুবকের সাথে, আর তরুণ রুমের মধ্যে মৃত অবস্থায় উলঙ্গ দেহ উদ্ধার হয়, পুলিশ উদ্ধার করে। হোটেল মালিক খবর দেয়, তারপরে পুলিশ উদ্ধার করে। তো এ থেকে আমরা কি শিখতে পারি? শিক্ষা পাই যে প্রতারণা এবং দেহ ব্যবসা সব জায়গাতেই ছড়িয়ে আছে। আমাদের সতর্ক থাকতে হবে ও সচেতন থাকতে হবে। ধন্যবাদ।